বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। ভূত, ভয়, পিশাচ, সাইকোলজি এইসব নিয়ে যাদের কারবার, মানে যারা লেখক এবং আমাদের মতো যারা আপনাদের জন্য গল্প নিয়ে আসি, একবার ভাবুন তো, আমরা যে গল্পটা পাঠ করছি সেটা যদি আমাদের সাথেই ঘটে যায় তাহলে কীরকম হবে? বা ধরুন আপনারা যে গল্পটা শুনছেন সেই রকমই কোনো ভয়ঙ্কর কিছু আপনাদের চোখের সামনে চলে এলো। না না, ভয় পাবেন না, আপনাদের সাথে একটু মজা করছিলাম। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস, আর আজ শুনবেন কর্ণশীলের লেখা কালো পুরোহিত। এ ঘটনা আমার খুব ছোটবেলায় শোনা। এ এমন সময়ের কথা, তখন গোটা গ্রামে সাকুল্যে 25টি ঘর ছিল। বিরাট বিরাট বিল পুকুর ছিল গ্রামের উত্তর সীমানার বাইরে। কত যে গভীর কালো জলের ডোবা পুকুর গ্রামের এখানে ওখানে ছিল তার ইয়াত্তা নেই। আমরা হ্যারিকেনের টিমে আলোতে ক্লাসের পড়া তৈরি করতুম, আর যখন তখন চমকে উঠতুম পাতা ঝরার শব্দে বা নিশাচর জন্তু জানোয়ারের পদচারণায়। উত্তরের খোলা মাঠ থেকে শেয়ালের পাল গভীর রাতে আমাদের উঠোন দিয়ে দক্ষিণের বিলাই জলপাইয়ের বনের দিকে ছুটে যেত হুয়া হুয়া ডাক ছেড়ে। আমি কাঠের মতো শক্ত হয়ে মায়ের বুকে মুখ গুঁজে পড়ে থাকত। সারা রাত ঘুম আসত না। ঘটনাটা ঘটে শরৎকালে। আরো বেশি করে ঘটনাটি মনে আছে কারণ সেটি ঘটেছিল একেবারে কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে। আমাদের তখন স্কুলের ছুটি। ছেলে ছোকরার দল মিলে গোটা গ্রামে দামালপোনা করে বেড়াতুম। লক্ষ্মী পুজোর পরের দিন আমরা বন্ধুরা মিলে পড়শির বাড়িতে বাড়িতে নাড়ু, মোয়া, তিলের তক্তি, মন্ডা ইত্যাদি প্রসাদ পেতে যেতুম ফি বছর। এও আমাদের পল্লী সমাজের একটা রেওয়াজ ছিল লোক সংস্কৃতির অঙ্গ। তা সেবার আমার ক্লাস 7, সবে হাফ ইয়ারলি পরীক্ষা গিয়েছে। লক্ষ্মী পুজোর রাতে পেট ভর্তি ফল প্রসাদ খেয়ে আবার গুচ্ছের বাজি পুড়িয়ে ঘুমোতে বেশ রাতই হয়েছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে উত্তর পাড়ার দিকে একটা বিরাট শোরগোল শুনতে পেলাম। অনেক মানুষ একত্র হয়ে হই হল্লা করলে যেমন শব্দ হয় তেমন গণ্ডগোল। পাড়া গিয়ে অঞ্চল, যখন তখন ছিঁচকে চোর পড়তো এ বাড়ি ও বাড়ি। ভাবলুম চোর টোর ধরা পড়েছে হয়তো। লোকজন মহা সমারোহ করে চোর পেটাচ্ছে। সেদিকে আর বেশি আমল না দিয়ে আমি ঘুমোতে চলে গেলুম। সকালে উঠে সর্বপ্রথম যা দেখলুম তা হলো মায়ের থমথমে মুখ। আমাকে ব্রাশ করতে দেখে সে গম্ভীর গলায় বলল, তোরা প্রসাদ পেতে যাবি এখন? মাথা নেড়ে হ্যাঁ বললুম। মা আরো গম্ভীর হয়ে বলল, সে যাবি যা, কিন্তু উত্তরপাড়া বা বাড়ির পুকুর
ঘটের পুকুর পার হয়ে ও পাড়ায় যাবি না। আমি মুখে জমে ওঠা টুথপেস্টের ফেনা ফেলে অবাক গলায় বললাম, সে কি, ওই দিকেই তো বেশি নাড়ুমোয়া দেয়। বারের পুকুর আর ঘটের পুকুর ছিল গ্রামের উত্তর সীমানার বাইরে অবস্থিত পাশাপাশি দুটি পুকুর। তারা আকারেও যেমন বৃহৎ, গভীরতারও কোনো সীমা পরিসীমা ছিল না। এই দুই পুকুরের মাঝখান দিয়ে হাত দুয়েক চওড়া একটা পায়ে চলা পথ ছিল। ওই পথ দিয়ে উত্তর পাড়ের পাড়ায় যাওয়া যেত। সেখানে বছর 5-7 আগে বাংলাদেশ থেকে আগত কিছু নবাগত পরিবার ছিল। তারা খুব যত্ন করে তিল নারকেল দিয়ে নাড়ু বা চিঁড়ে মুরগির মোয়া বানাতো। তাদের বানানো মুরগিতে গুড়ের পাক যেমন আটো হতো, তেমনটি এপারের লোকেরা তেমন পেরে উঠত না। আহা, স্বাদও ছিল তার তেমনই, মুখে লেগে থাকত। স্বভাবতই মায়ের কথায় বিরক্ত হয়ে প্রতিবাদ করে উঠল, কেন যাব না? সব জায়গায় এমন বাধা দাও কেন? মায়ের মুখের গাম্ভীর্য সরে গিয়ে হঠাৎ একটা আতঙ্কের সুস্পষ্ট ছাপ পড়ল। কাঁপা কাঁপা গলায় মা বলল, জেদ করিসনি ন্যাড়া, এখন তো যাবি না। বিকেলেও খেলতে খেলতে কখনো ভুল করে ওদিকে গিয়ে পড়িস না, তোরা বিপদ হয়ে যাবে। গ্রামে আমার মায়ের সুখ্যাতি ছিল সাহসী ও খোলা মনের মানুষ হিসেবে। সে যুগে দাঁড়িয়ে মা রীতিমতো স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ও গ্রামের প্রথম চাকুরিজীবী মহিলাও ছিল আমার মা। মায়ের মুখে ভয়ের অভিব্যক্তি দেখে আমার মনটা কু ডেকে উঠল। সে সময় আমি প্রচণ্ড ভীতু প্রকৃতির মানুষ ছিলাম। সন্ধ্যার পর হল ঘর পার হয়ে এ ঘর ও ঘর যেতে ভয় চোখ বন্ধ করে রাখত। মায়ের মুখের ওপর আর কিছু বললাম না। বন্ধুদের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে এলাম। পিছন থেকে মায়ের সাবধান বাণী আবার ভেসে এলো, ন্যাড়া, মনে থাকে যেন, উত্তর পাড়া। আমরা গোটা গ্রাম জুড়ে খেলে বেড়ালেও গল্প গাছা করার হলে পুরনো মাজারের মাঠে একত্রিত হতো। জায়গাটা ছিল একটা ঘাস জমির ভিতরে। মাধবকরের পেঁপে বাগানের আলবে মূল রাস্তা থেকে পূবে চলে গেলেই মাজারের মাঠ। সে মাজার যে কবে তৈরি কেউ জানে না। দেওয়ালগুলো কালো হয়ে গিয়েছে, আসল রং কি ছিল সে বোঝা শক্ত। মাজারের মাঠে পৌঁছে দেখি বাপ্পার প্রদীপ বসে আছে ঘাসের উপরে। শিশিরে প্যান্ট ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তাদের খেয়াল নেই। আমি মজা করে বললুম, কিরে, ঝিমুচ্ছিস কেন? রাত জেগে লঙ্কা চুরি করতে গিয়েছিলি নাকি? ওরা মুখ তুলে আমার দিকে দেখল। বাপ্পা বলল, আয় আয়, বস এখানে, অবস্থা ভালো না। অবস্থা যে ভালো না ওদের মুখ দেখেই বেশ বোঝা যাচ্ছিল, কিন্তু কি অবস্থা খারাপ, কেন খারাপ তা বুঝলুম না। জানতে চাইলুম, কেন রে, কি হয়েছে? বাপ্পা গলা খাঁকরি দিয়ে বলল, উত্তরপাড়ায় খুব ভয়ের ব্যাপার ঘটে গেছে একটা। আরে সেই কর্মকার মামি আছে না, সেই যে তিলের তক্তি খুব ভালো বানায়, তাকে কিসে যেন ধরেছে, কেউ ছাড়াতে পারছে না। ধরেছে মানে? কে ধরেছে? বাপ্পা চুপ করে গেল। বোঝা যাচ্ছে সে খুব ভয় পেয়ে চুপ করে গিয়েছে। যা ঘটেছে তা বলার বা বর্ণনা করার ক্ষমতা তার নেই। প্রদীপ ঘাসের উপর ঘষতে ঘষতে আমার কাছে এসে বসল। তারপর খুব নিচু গলায়, যেন জোরে বললে অযাচিত কেউ শুনে ফেলবে,
এমন করে বলল, পুরুত, কালো পুরুত। ব্যাপারটা বুঝতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগলো। পুরুত আবার কাউকে ধরবে কি? সে তো আমাদের গ্রামের বাড়ি বাড়ি পুজো করতে আসে এক পুরোহিত, বিষ্টু ঠাকুর। বেশ ফর্সা গোলগাল দেখতে। সে কালোই বা হলো কবে, আর কর্মকারের বউকে ধরতে যাবেই বা কেন? আশ্চর্য হয়ে বললাম, বিষ্টু ঠাকুর? সে আবার কামার মামিকে ধরতে গেল কেন? কি সব বলছিস পদা? প্রদীপ আমাকে থামিয়ে দিল, দুহাতে মুখ চেপে ধরে। তারপর অশ্রুত প্রায় স্বরে অনুপৌর্বিক ঘটনা বলল। দক্ষিণ পাড়া আর উত্তর পাড়ার মাঝখানে বরের পুকুর আর ঘটের পুকুরের অবস্থানের জন্য উত্তর পাড়া এক প্রকার বিচ্ছিন্ন হয়েই থাকে সারা বছর। সবচেয়ে অসুবিধে হয় বর্ষার সময়। দুই পুকুরের মধ্যবর্তী সংকীর্ণ পথ এমনই পিচ্ছিল হয়ে থাকে যে একটু অসাবধানে পথ চললে পথচারী পুকুরের মধ্যে পড়ে যেতে বাধ্য। এবার বর্ষা চলেছে দুর্গাপূজার পঞ্চমী পর্যন্ত। কোজাগরী পূর্ণিমার পথঘাট একেবারে পিছল না হলেও যেখানে যেখানে পথের উপর বড় বড় গাছের ছায়া পড়ে সেসব জায়গায় শ্যাওলা জমে পিছল হয়ে আছে। এবারের বিসর্জনের পর থেকে কুয়াশার মতো একটা পাতলা আস্তরণ সন্ধ্যা হলেই পলাশ বনের উপরে চেপে বসতে লেগেছিল। শুক্লপক্ষের জ্যোৎস্না, কুয়াশা, ঠান্ডা হাওয়া সব মিলিয়ে উত্তর পাড়ায় সন্ধ্যের পর থেকে যেন পরিস্থান নেমে আসে। লক্ষ্মী পুজোর সময় বিষ্টু ঠাকুর এই দক্ষিণ পাড়ার পুজোগুলো আগে আগে সেরে নেয়। এদিকটা ঘরের সংখ্যাও অনেক বেশি, পুজোও বেশি। উত্তর পাড়ার 4-5টা ঘরের জন্য কি আর সে দূর উজিয়ে শ্যাওলা ধরা পথ বেয়ে যাবে? একেবারেই যে যেত না তা নয়। যেত, দক্ষিণের সব পুজো আচ্ছা সেরে সেই মাঝরাতে। এর মধ্যে আরও একটা ব্যাপার পাড়া গাঁয়ে খুব চলে, তোমরা জানো কি না জানি না। সেটা হলো পুরুত টানা। যেমন পুরুত ঠাকুর হয়তো নির্দিষ্ট কারো বাড়ি যাচ্ছে পুজো করতে, আর মাঝ পথে ওঁত পেতে থাকা বৌঝির দল তাদের টেনে নিয়ে চলে যেত নিজেদের পুজো করাতে। যার পুজো আগে হবে তার উপবাস শেষ হবে তত তাড়াতাড়ি। সকাল থেকে উপোস করে বসে থাকা কিন্তু তেমন সহজ কাজ নয়। উত্তর পাড়ার 4টে পরিবার তো আশাহত হয়ে বসে আছে বাড়ির দরজায়। তারা জানে পুরোহিত এদিকে আস্তে আস্তে মাঝরাত হবে। এই 4টে বাড়ির সদর উঠোন একেবারে পুকুরের কিনারায় গিয়ে থেমেছে। দুয়ারে বসেই স্পষ্ট দেখতে পাওয়া যায় চিকচিক করতে থাকা পুকুরের জল, কুয়াশা জ্যোৎস্নায় মাখামাখি সংকীর্ণ পথ, আর দক্ষিণ পাড়ার সীমান্তবর্তী গাছগাছালির আবছা সারি। কর্মকার গিন্নি উঠোনে বসেছিলেন একটা জল চৌকির উপর। ছোট ছোট ছেলে মেয়ে দুটি প্রসাদের থালা পাহারা দিচ্ছিল, যাতে কুকুর বেড়াল ঢুকে কাটা ফল চালকলা ছড়িয়ে নষ্ট না করে দেয়। হঠাৎ কর্মকারণী দেখল তাদের বাড়ির পশ্চিমের বাঁশঝাড় দিক থেকে বেটে খাটো কেউ একজন ধুতির খুঁট দিয়ে আগা পস্তলা মুড়ে পুকুর পাড়ের রাস্তা ধরে দক্ষিণ দিকে হেঁটে চলেছে। সঙ্গে সঙ্গে সে বসা অবস্থা থেকে তড়াক করে লাফিয়ে উঠল। এই তো পুরুত ঠাকুর। নির্ঘাত প্রতিবেশীদের মধ্যে কেউ গোপনে বেশি প্রণামী দিয়ে পুজো সেরে নিয়েছে, আর পুরুত ঠাকুরও চুপচাপ পুজো সেরে সরে পড়েছে।
প্রতিবেশিনীর উদ্দেশ্যে গাল পাড়তে পারতে কর্মকার গিন্নি ছুটল ঠাকুর মশাইকে ধরতে। ছেলে মেয়ে দুটি তাদের মাকে এভাবে হঠাৎ ছুটতে দেখে উঠোনে বেরিয়ে এলো, আর তারাও তখন সাদা কাপড় পরা অবয়বটি দেখতে পেল। পুরোহিতকে পিছন থেকে ডাকতে ডাকতে ছুটছিল কর্মকার গিন্নি। জলে দু একটা মাছ ঘাই দেওয়ার শব্দ, ব্যাঙের কটকট ঝিঁঝির ডাক শোনা যাচ্ছিল। পুরোহিতের কাছে পৌঁছতেই সব কটা শব্দ একসঙ্গে থেমে গেল। কর্মকারণীর তখন সেদিকে খেয়াল নেই। পুরোহিতের ধুতি ঢাকা কাঁধ খামচে সে বলে উঠল, আচ্ছা লোক বটে আপনি ঠাকুর মশাই, প্রণামী 10 টাকা বেশি কি আমি দিতে পারতুম না? মুখ ফুটে বলে তো দেখতেন। সেই সকাল থেকে কুটোটি দাঁতে কাটিনি। বলি বামুন মানুষ, দয়া মায়াও কি নেই? পুরোহিত নিথর হয়ে দাঁড়িয়ে পড়েছিল। একটা কথা সে বলেনি। টুপটাপ শিশির পড়তে লেগেছে আকাশ থেকে। একটা কনকনে হাওয়া ছুটে এলো পুকুরের জল ছুঁয়ে। পুরোহিতকে চুপ করে থাকতে দেখে কর্মকার গিন্নি আর থাকতে পারল না। হাত ধরে টানতে টানতে নিয়ে চলল পুরোহিতকে। পুরোহিত আর উচ্চবাচ্য না করে চুপচাপ চলতে লাগলো। কয়েকটা কুকুর শুয়েছিল উঠোনের মাটিতে। খিচুড়ি আর সুজি রান্নার গন্ধে আকৃষ্ট হয়ে তারা এসেছিল। পুরোহিতকে নিয়ে কর্মকার গিন্নি উঠোনে ঢোকা মাত্র কুকুরগুলো বিশ্রী সুরে কেউ কেউ করে কেঁদে উঠে বনবাদার বেড়ার আগাছা ভেঙে পালিয়ে গেল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে গিয়ে একটা কুকুর সরাসরি গিয়ে পড়ল ঘটের পুকুরের জলে। ছেলে মেয়ের মধ্যে মেয়েটি বছর 3 বড়। সে দেখল পুরোহিতের মাথা মুখ ধুতির খুঁত দিয়ে ঢাকা থাকলেও তার চোখ দুটি দেখা যায়, আর কেমন যেন হলদেটে রং। তার মনে হলো পুরোহিত যেন তার দিকে তাকিয়ে একবার হাসল, শব্দহীন হাসি। মাথার উপরে জল করছে কোজাগরির মস্ত চাঁদ, আর তার নিচে নিঃশব্দ ঝকঝকে দাঁতের হাসি। মেয়েটা নিশ্চুপ হয়ে গেল। ছোট ভাইটা তার পাশেই দাঁড়িয়েছিল। সে অস্ফুট স্বরে শুধু বলল, ভয় ভয় করছে দিদি, ভয় করছে। কর্মকার গিন্নির কোনো দিকে হুঁশ নেই। সে টানতে টানতে পুরোহিতকে নিয়ে একেবারে লক্ষ্মী মূর্তির সামনে নিয়ে ফেলল। আসন পাতা রয়েছে, করতল আকারের একটা প্রদীপ জ্বলছে দীপদানের উপরে। আসনের উপর বসল পুরোহিত। মুখের আবরণ তখনও সরেনি। কর্মকার গিন্নি কোষাকুষি গঙ্গোদক পরিপূর্ণ পিতলের ঘট ফুল দূর্বা এগিয়ে দিয়ে একপাশে বসে রইল হাত জড়ো করে। ছেলে মেয়ে দুটি তখনও ঘরে ঢোকেনি। উঠোনেই দাঁড়িয়ে আছে দরজা ঘেঁষে। তারা দেখছে পুরোহিতের দেহ ভেদ করে দেখা যাচ্ছে লক্ষ্মী প্রতিমা, আর দেওয়ালে টাঙানো মা গঙ্গা মৎস্য আড়ত লেখা ক্যালেন্ডার। অনেকক্ষণ বসে থাকার পরেও কর্মকার গৃহিণী দেখল পুরুত ঠাকুর তো আচমনও করে না, পুজোর সামগ্রীতে হাত দেয় না। একটু অবাক হয় সে। বলল, ও ঠাকুর মশাই, শুরু করুন। রাত কাবার করবেন নাকি? ধুতি ঢাকা মুখটা কামারানের দিকে ঘুরিয়ে দেখে নিল পুরোহিত। তারপর ধীরে ধীরে ধুতির আড়াল থেকে ডান হাতটা বার করল, আর সেই হাত দেখা মাত্র
কর্মকার গিন্নির হৃৎপিণ্ডটা বুক থেকে লাফিয়ে গলার কাছে উঠে এলো। ধুতির আড়াল থেকে বেরিয়ে এসেছে ঘন কালো আলকাতরার মতো অন্ধকারের মতো কালো একটা সবু লিকলিকে হাত। চামড়ার স্থানে স্থানে হলদে ধূসর ছোপ পড়েছে। দেখলেই বোঝা যায় এ হাত কোনো মৃতদেহে। কর্মকার গিন্নির চোখের সামনে চিনির নাড়ু, চাল, কলা, মন্ডা, তিলের চিনির তক্তি, ফুল, দূর্বা সব একে একে গাঢ় কালো রং ধারণ করেছে। কাটা ফলগুলো থেকে একটা টোকো বাসি গন্ধ বেরিয়ে আসতে লেগেছে। আর ঘরের নিকোনো মাটি মেঝে ভিজে উঠেছে এক ঘন কালো তরলে। আর সহ্য করতে পারল না কর্মকার গিন্নি। বুক ফাটা একটা চিৎকার করে সে মেঝের উপর পড়ে গেল। আর অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে দেখল মাটির তৈরি 1.5 হাত লম্বা লক্ষ্মী প্রতিমা মাঝ বরাবর ফেটে গেল চরচর করে। অতি কষ্টে তার মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো, তিন্নি, খোকা, পালা। প্রদীপের ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছিল। সে থামার পরে আমার মনে হলো আমি যেন এতক্ষণ কোনো মিথ্যে কথা শুনলাম বা সদ্য ঘুম ভেঙে উঠেছি। ভূত আছে এবং তা আমারই কোনো পরিচিত জন তা দেখে ফেলেছে, তা বিশ্বাস করতে আমার একটুও ইচ্ছে করছিল না। আমি ঢোক গিলে বললুম, যা, তাই হয় নাকি? নিশ্চয়ই উপোস করে ভুল ভাল দেখেছে বল, হ্যাঁ তাই না? হ্যাঁ। প্রদীপ কিছু বলল না। মাথাটা বুকের কাছে ঝুঁকিয়ে সে চুপ করে রইল। বাপ্পাও ততক্ষণে আমার গা ঘেঁষে এসে বসেছে। সে বড় বড় চোখে ফিসফিস করে বলল, ভুলভাল না রে ন্যাড়া, ছেলেটা দেখগা ওই দুয়ারেই কাঠ হয়ে মরে আছে, আর তার উপর মরে গিয়েও দাঁড়িয়ে আছে ভাঙা লক্ষ্মী মূর্তির দিকে তাকিয়ে। মেয়েটা তো ধুম জ্বর, আর কর্মকার মামি ওই মাটির উপর বসে বসেই ফুল দুব্ব ছিটিয়ে যাচ্ছে। সারা ঘরে পচা গন্ধ, বাবা গো। বাপ্পার সারা শরীর ঝাঁকি মেরে উঠল একবার। হেমন্তমুখী শরতের রোদ দুপুরের দিকে এগোলেই সর্ষের তেলের মতো রং হয়ে যায়। সেই রোদে মাজারের কালো দেওয়াল, পেঁপে বাগান, পিতলের মাজা বাসনের মতো রং হয়ে আছে। চুপ করে বসে আছি, হঠাৎ বড় রাস্তার দিকে একটা কোলাহল শুনে আমরা 3 জনেই লাফিয়ে উঠলাম। রাস্তার কাছে এসে দেখলুম সুরেন জ্যাঠা হেঁটো ধুতি আর ময়লা ফতুয়া গায়ে দিয়ে উত্তরমুখী পথে চলেছে। তাকে ঘিরে হল্লা করতে করতে চলেছে গ্রামেরই জেলে পাড়ার ছেলের দল। আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম। সুরেন জ্যাঠা অনেক কিছু জানত, বান মারা, সাপের বিষ ঝাড়ানো, ঘর বাঁধা, গা বাঁধা, জন্ডিস ধোয়া আর ভূত তাড়ানো। বাপ্পা বলে উঠল, যাবি? আগেই বলেছি আমি আজন্ম ভীতু। তার উপরে মা পই পই করে বলেছে উত্তর পাড়া যাওয়া 12। হাঁ হাঁ করে উঠলাম, না না ভাই, আমি যাব না, মা চরম ঠ্যাঙাবে। বাপ্পা মুখের একটা ভঙ্গি করে বলল, আরে কাকি জানলে তো ঠ্যাঙাবে। এই যাবো আর আসবো, আর সুরেন জ্যাঠা আছে তো সঙ্গে। অনেক টাল বাহানার পর আমি রাজি হলাম। বেলা 11টার বেশি হবে না। চারিদিকে ঝলমলে রোদ্দুর।
এখন আবার ভয় কি? কর্মকারদের বাড়ি তখন লোকে লোকারণ্য। ঘটের পুকুরের পাড়ে তো বটে, গোড়ালি জলেও লোক দাঁড়িয়ে আছে। সবাই এসেছে ভারী একটা তামাশা দেখতে পাবে ভেবে। আমরা তিনজন সুরেন জ্যাঠার পিছন পিছন গিয়েছিলাম বলেই ঢুকতে পারলুম। জ্যাঠাকে দেখে চতুর্দিকে বলে একটা ভারী শোরগোল শুরু হয়ে গেল। উঠোনে ঢুকে আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। কামারদের ঘরের একেবারে দোরগোড়া পর্যন্ত বিভিন্ন বয়স ও উচ্চতার লোক দাঁড়িয়ে আছে। এই ভিড়ের একেবারে গায়ে গা লাগিয়ে যে মরা ছেলেটি দাঁড়িয়ে আছে তা প্রথমে বুঝতে পারিনি। একটা মাঝ বয়সী বেঁটে লোক মরা ঘেঁষে এমন নির্বিকারভাবে দাঁড়িয়েছিল যেন মৃত্যু বড় স্বাভাবিক ব্যাপার। সে সময় পুলিশের এত তৎপরতা ছিল না, নাকি অপঘাত মৃত্যু বলে কোর্ট কাছারির ভয়ে উপযাচক হয়ে কেউ থানায় খবর দেয়নি, বুঝতে পারলুম না। আর তাছাড়া কর্মকারদের আত্মীয় পরিজন বিশেষ কেউ ছিল না। প্রতিবেশী বলতে ওই 3টে মাত্র ঘর, তারাও ভয় কাঁটা হয়েছিল। আর ফৌজদারি মামলা হলে প্রথম চাপ প্রতিবেশীর উপরেই যে পড়বে কে না জানে। মোদ্দা কথা হলো পুলিশ তখনও এসে পৌঁছায়নি। সুরেন জ্যাঠা মরা শিশুটির সামনে দাঁড়িয়ে একেবারে হতবাক হয়ে গেল। চোখের জমিটা পুরো কালো হয়ে গেছে ছেলেটা, আর রোগা হাত পায়ের যে কটা শিরা উপশিরা দেখা যাচ্ছিল তাও ঘোর কৃষ্ণবর্ণ। জ্যাঠা বিড় করে কিছু বলল, শুনলুম, কিন্তু কি বলল বোধগম্য হলো না। কাঁধের ঝোলাটা হাতে নিয়ে ঘরের ভিতর ঢুকলো জ্যাঠা। দরজার ডান পাশে একটা ছোট চৌকি, তার উপরে কর্মকার মামাকে জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে মেয়েটি। জ্যাঠাকে ঘরে ঢুকতেই মামা হাউ মাউ করে কেঁদে উঠল। দাদা দেখেন, দাদা সব খাইয়ে রাখছে, দেখেন দাদা সব খাইয়ে রাখছে, আমার সিরে খাইয়ে রাখছে, আপনি বাঁচান। জ্যাঠা ঠোঁটের উপর তর্জনী রাখতে মামা একেবারে পাট পেঁচানো ডোবার জলের মতো নিশ্চুপ হয়ে গেল। কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে মামির সামনে বসল সুরেন শীল। কামার মামি মুখে এক চিলতে হাসি ধরে রেখে একে একে ভাঙা লক্ষ্মী প্রতিমার মুখের উপর ছুঁড়ে দিচ্ছে পচা কালো হয়ে যাওয়া ফুল, চাল কলা মাখা সন্দেশ গলিত নাড়ু। জ্যাঠা ঝোলা থেকে এক গোছা কুশ বার করে খুব সহজ সুরে মামের উদ্দেশ্যে বলল, কই থেকে আইস কথা, কি কাম? মামি কোনো জবাব দিল না। এক মনে পচা আপেলের টুকরো ছুঁড়ে দিল প্রতিমার দিকে। জ্যাঠা কুশের মাথা একটা শিশির গঙ্গা জলে ডুবিয়ে মামির গায়ে ছিটিয়ে দিতেই সে চোখ তুলে তাকালো জ্যাঠার দিকে। ঝকঝকে মণির মতো হলুদ রঙের চোখ, আর তাকে ঘিরে লাল টকটকে শিরা উপশিরা ফুটে উঠেছে জালের মতো। বড় বড় চোখ করে মামি ভয়ানক কণ্ঠে বলে উঠল, মা বিদন পরিপন্থিনা य आसिदन्ति दम्पति मुगे विदुर्गमति तामप द्रस्तुरातय ॐ इह प्रियं प्रजयाते समृद्धतामस्मिन् गृहे गर्हपत्ताय जगृहि तेन पत्ता तत्त्वं संसजस्वाथ जिभ्रिविदथं। ঘরের মধ্যে এক দমক ঝড় উঠল যেন। সুরেন জ্যাঠা ছিটকে এসে পড়ল দরজার কাছে, আর সে দাঁড়ায়নি। ঝোলা ফেলেই বেরিয়ে এসেছিল কর্মকারের বাড়ি থেকে। বাড়ির পথে হনহন করে হাঁটতে হাঁটতে
বাপ্পা শুধু একবার জিজ্ঞাসা করেছিল। ও জ্যাঠা, কি হলো, ভূত গেছে? জ্যাঠা দাঁড়ায়নি। শ্বাস প্রশ্বাসের সঙ্গে হাঁপাতে হাঁপাতে বলেছিল, ও আমার কামনা, বিয়ার পুরুতের ভূত রে ডাইকা লই আইছে ঘরে। অনেক জ্ঞানী আর পুরান ভূত, নিজে না গেলে কেউ তাড়াইতে পারবো না। কি করে বুঝলে বিয়ের পুরুতের ভূত? হইছে, আমার হাতে কুচ দেখাই বিয়ের মন্ত্র কইল, দেখলিনি? জ্যাঠার এক মুহূর্ত দেরি করেনি। হন হন করে হেঁটে মিলিয়ে গিয়েছিল নিজের বাড়ির রাস্তার বাঁকে। কি গল্প শুনতে কেমন লাগছে? আপনারা যখন 30 মিনিট অবধি গল্পটা শুনেই নিয়েছেন, তাহলে আশা করছি গল্পটা আপনাদের ভালোই লাগছে। আর ভালোই যদি লাগে তাহলে আস্তে করে ওই লাল বাটনটা প্রেস করে দিন, সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলকে। আর এইবার শুনতে থাকুন গল্পে পরবর্তী অংশ। হ্যাপি লিসনিং। একে তোমরা গল্প বলো, অভিজ্ঞতা বলো বা কাব্য করে বলো, গ্রীষ্ম রাতের দুঃস্বপ্ন এখানে শেষ হলেই ভালো হতো। সেই মায়া মায়া রাতে টেনে আনা জ্ঞানী কৃষ্ণ পুরোহিতের প্রেতকে আমি কোনোদিন দেখতে চাইনি। আমি কোনোদিন চাইনি ওই শিশুটির দাঁড়িয়ে থাকা মৃতদেহ আমার মানুষ চক্ষেও ভেসে উঠুক। এই প্রায় অর্ধ শতাব্দী বয়সে এসেও নির্জন পথে জোনাকি ললিত প্রান্তরে কালো পুরোহিত আমাকে তাড়া করে বেড়ায়। এমনটা কেন হলো আমি জানি না, তবে কবে শুরু হয়েছিল সেদিনখানি আমার খুব মনে পড়ে। কলেজ জীবন সবে শেষ হয়েছে তখন, গ্র্যাজুয়েশনের পরের প্রথম দশমী। আমাদের দুর্গাপুজোটি যেমন তেমনভাবে কাটলেও প্রতি দশমীতে একটা না একটা গণ্ডগোল পাকিয়ে উঠত, এবং সেটি ঘটত গঙ্গার ঘাটে পৌঁছে। আদ্যাশক্তির বিদায় বেদনা হোক বা তরলীকৃত মস্তিষ্কের উদ্দামতা, দু একটি মাথা ফাটা, হাত পা দোমড়ানো নিশ্চিত ছিল। এই গণ্ডগোল ব্যাপারটিকে আমি বড় ভয় পাই। ক্লাস 12-এ পড়ার সময় এক ঘুষিতে একটি ছেলের মাথায় 7টি সেলাই পরা স্তক আমি গণ্ডগোল মারামারি এড়িয়েই থাকি। ভাসানের দল গঙ্গার ঘাটে পৌঁছনোর মাঝামাঝি এলে আমি টুক করে দলছুট হয়ে যেতাম। আর যে জায়গায় প্রতিবার আমি সরে পড়তুম সেটা স্থানীয় রেল স্টেশনের দক্ষিণ প্রান্ত। জোড়া রেল লাইন পার হতে পারলে রেল স্টেশন লাগোয়া উদ্বাস্তু ঝাড়খণ্ডীদের বস্তি। সেটি পার হলে বাঁশঝাড়, ডোবা, নিমাই দাদার গিরিধারী মন্দির। তারপর সোজা 200 মিটার গেলেই পশ্চিমে আমার বাড়ি। তখন অবশ্য নিমাই দাদাদের মন্দিরটি ছিল না। একটি ছোট বেড়ার ঘরে গিরিধারীর বাস ছিল। তাকে ঘিরে ছিল 4-5টি বড় আম গাছ আর বেশ কয়েকটি ছোট লেবু গাছ আর স্বর্ণলতার ঝোপ। খোয়া খোয়া জ্যোৎস্না মারিয়ে বাঁশঝাড়ের সামনেটায় পৌঁছালাম। এখান থেকে বেশ খানিকটা পথ আন্দাজে চলতে হয়। এ সময় তাও শরৎ আর দশমী। বর্ষায় এমন অনেকবার হয়েছে যে সোজা ডোবায় নেমে গেছি অন্ধকারে পথ না বুঝে।
সামনেই দুটি বিশাল সেগুন গাছ রাস্তার দুপাশে। ছোটবেলায় শুনেছি গভীর রাতে নাকি দুটি গাছে দুটি পা দিয়ে অতিকায় কেউ দাঁড়িয়ে থাকত, আর সুযোগ হলেই ঘাটটি পটান। এখন অবশ্য লোকবসতি বেড়েছে। সেগুন গাছ দুটির মধ্যে যেটি রাস্তার পশ্চিম পারে, সেটির একদম গায়ে বস্তির টিউবকল আর পঞ্চায়েতি পায়খানা। নর্দমার বিটকেল গন্ধ ছাড়ে। গা ছমছম করলেও বাঁশঝাড়ের ওপারে গিরিধারীর মন্দিরের আলো, বুড়ো মামার বাড়িতে ফুলি আর বিশ্বর পড়ার শব্দ শুনলে ভয়টয় বিশেষ থাকে না। যাই হোক, শীষ দিতে দিতে বেশ যাচ্ছি। বাঁশঝাড় চুইয়ে আসা আলো ক্রমশ পিছিয়ে পড়ছে। সামনেই রাস্তা উঁচু হয়ে বাঁ দিকে ঘুরলেই আমাদের পূবের ঘরের আলো দেখা যাবে। হঠাৎ বুকের সামনে বাধা টের পেলাম। না, ঠিক পাথুরে বা কংক্রিটের বাধা নয়, বুক সমান উঁচু অনেক চারা গাছ, আর তার পাতার গায়ে হালকা কুয়াশা জমেছে। হাতে তার ভেজা স্পর্শ পাচ্ছি। অস্পষ্ট আলোয় দেখতে পাচ্ছি গাছগুলোকে। যতদূর চোখ যায় বুক সমান পাতা আর ডালের প্রাচীর। তার উপর দিয়ে দেখতে পাচ্ছি সারি সারি তাল গাছ। আরো দূরে চকচক করে উঠেছে জল, খোলা দিগন্ত বিস্তৃত আকাশ। এই আকাশটিকে দেখেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার চলতি পথের মধ্যে তো কোথাও এমন বিরাট অনিবার খোলা আকাশ থাকার কথা নয়। তারপর এক এক করে মনে পড়তে লাগলো, ওই তাল গাছের সারি, চিকচিক করে ওঠা জল আমার পথে পড়ার কথা নয়। পথের পাশে যে ছোট্ট ডোবাটি ছিল তা আমি সচেতনভাবে পার হয়ে এসেছি, আর সে এমন খোলা আকাশের নিচেও নয়। বিস্তর ঝুঁকে পড়া গাছপালার ডালে তার আলোর প্রতিফলন পরিসরবদ্ধ করেছে। যে চারা গাছগুলি আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে তারাও আমার বাড়ির পথে পড়ে না। নিমাই দাদাদের বাগানে যে কটি চারা গাছ আছে তারা কাঁটাওয়ালা লেবু গাছ, তারা সংখ্যায় এত নয়। আমি মনে মনে ভয় পেলাম। ভয় পাওয়া এক, আর নিজে ভয় পেয়েছি বুঝতে পারা আর এক। দ্বিতীয়টির ক্ষেত্রে স্নায়ু আর হৃদযন্ত্রের উপর প্রবল চাপ পড়ে। কাছাকাছি যাদের বাড়ি থাকার কথা তাদের নাম ধরে প্রাণপণে ডাকতে লাগলাম। বুড়ো মামাকে ডাকলাম, নিমাই দাদাকে ডাকলাম, রবি চন্দন দাদার নাম ধরেও ডাকলাম। বুড়ো মামা, নিতাই দাদা, ও নিতাই দাদা, ও বুড়ো মামা, রবি, চন্দন দাদা, কে কোথায় আছো? সারা পেলুম না, না পাওয়ারই কথা। এ এক অন্য জগৎ, অন্য তল। প্রতিটি চিৎকারের পর এক ফোঁটা করে জীবনী শক্তি কমে আসতে লাগলো। ভয়ঙ্কর কিছু কিন্তু চোখে পড়ছে না। ওই মায়া মায়া ছায়া জ্যোৎস্না প্রান্তরের চিকচিকে জলাশয়, তাল গাছের আঁকা বাঁকা মাথা, এই মায়াচর প্রান্তরই প্রতি মুহূর্তে আমার দেহ থেকে শুষে নিচ্ছে জীবন রস। এক সময় এলো যখন চিৎকারের সঙ্গে বেশ কিছুটা তেঁতো জল উঠে এলো পেট থেকে, কিন্তু শব্দ বেরোলো না। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া জিভে গলায় সে তেঁতো জলই প্রায় অমৃতের মতো লাগলো। ঢক করে সেটিকে গিলে নিয়ে একটা মরণ চিৎকার দিলাম। কয়েক মুহূর্ত সব চুপচাপ।
নিথর বনতলির ছায়ান্টেরা বিভিন্ন মুদ্রায় দাঁড়িয়ে রইল আমাকে ঘিরে। এমনভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা শব্দ আমার কানে এলো। মৃদু শব্দ, কিন্তু বেশ স্পষ্ট। আমার চোখে ততক্ষণে অন্ধকার অনেকটা সয়ে এসেছে। আম চারার মাথাগুলো দেখতে পাচ্ছি, দেখতে দশমীর ভিজে চাঁদ। সামনের গাছগুলোর মাথা যেখানে শেষ হয়েছে বলে মনে হয়, সেখান থেকে শব্দটা ভেসে আসছে। একটু কান পাততেই বুঝলাম শব্দগুলো আসলে একটা শ্লোকের উচ্চারণ, আর ভাষাটা খাঁটি সংস্কৃত। না, ভয় তখনও পাইনি। একটা শিরশিরানি কৌতূহলের অনুভূতি ধীরে ধীরে আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি কি কৌতূহলের বশবর্তী হয়ে শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে চললাম, না যে বশীকরণে আমার বাড়ির রাস্তা থেকে এই বিজন অচেনা প্রান্তরে এসেছি তার টানে এগিয়ে চলল? উচ্চারণ এবারে স্পষ্ট বুঝতে পারছি। এমন সময় 2-3টে টর্চ, দশমীর চাঁদ আরো ভিজে উঠল। এ উচ্চারণে আমার মনের মধ্যে কোন এক সুপ্রাচীন মন্দিরের চিত্র ফুটে উঠল যেন। আমি মানুষ চোখে দেখতে পেলুম মাতৃমূর্তির সামনে বসে অলৌকিক পুরোহিত কেঁদে কেঁদে নবপত্রিকা বিসর্জনের মন্ত্র বলে চলেছে। গাছের সারি শেষ হয়ে আসছে আমার চোখের সামনে। বড় হয়ে উঠেছে উন্মুক্ত মহাকাশ। চাঁদের জ্যোৎস্না কান্নার মতো অঝরে ঝরে পড়ছে বসুন্ধরার তপিত বুকে। আমি শুনতে পাচ্ছি সে কান্না। গাছের শেষ সারিটি শেষ করে আমি উন্মুক্ত প্রান্তরে এসে দাঁড়ালাম। এক লহমায় সব থেমে গেল। চাঁদের কান্না শস্ত্রপাঠ বোবা হয়ে গেছে এক অলৌকিক মায়া বলে। ফাঁকা মাঠ, চাঁদ, কয়েকটি তাল গাছের উঁচু মাথা, ব্যাস আর কিচ্ছু নেই। আকাশ থেকে ধীরে ধীরে চোখ নামিয়ে আনলাম মাটিতে। আর ঠিক তখনই দেখতে পেলাম আমার ঠিক পায়ের কাছে উবু হয়ে বসে আছে সাদা কাপড়ে আগা পস্তলা মুড়ে এক কুচকুচে কালো মূর্তি। তার জলজলে হলুদ চোখ, চোখের জমিতে ফুটে ওঠা টকটকে লাল শিরা উপশিরা আমারই ওপরে নিবদ্ধ। তার ঠোঁট দুটি আবার নড়ে উঠল। আমি মাটির উপরে পড়ে গিয়ে পাগলের মতো পিছু হটতে লাগলুম আর শুনতে পেলাম, শ্রেষ্ঠ শাস্তানম পরমেশ্বরী পূজারাধন কাল চ পুণ্য গমনায় চ মা মা মাগো। এমন মধুর মাতৃ সম্বোধন। আমার তো আনন্দ হওয়া উচিত, প্রাণ ভরে চোখ দিয়ে আনন্দাশ্রু উপচে পড়া উচিত, কিন্তু তা হলো না। মনে হলো এই অখণ্ড চন্দ্র নক্ষত্র মোদিনী আমাকে জিজ্ঞাসা করছে, মা কোথায়? আমাদের মা, তাকে তুই মাঝপথে ছেড়ে এলি কেন? কেন কেন? আমি আর পারলুম না। দু হাতে কান ঢেকে ভেজা কাদা মাটির উপরেই উপুর হয়ে শুয়ে পড়লুম। প্রাণের আশা প্রায় ছেড়েই দিয়েছি। এমন সময় পশ্চিমের অপেক্ষাকৃত উঁচু জমি থেকে কয়েকটা জোরালো বিজলি বাতির মশালের আলো আমার উপর পড়ল, আর জায়গাটিকে আমি মুহূর্তে চিনতে পারলুম। জায়গাটির অবস্থান আমার মাথায় আসার সঙ্গে সঙ্গে একটা শীতল তরঙ্গ আমার সারা দেহ ক্রমশ অবশ করে দিতে লাগলো। আমি বুঝতে পারলুম ওই আলোর কাছে পৌঁছতে না পারলে আমি হয় মারা যাব, না হয় বিকলাঙ্গ হয়ে যাব সারা জীবনের মতো। এই বোধটা মস্তিষ্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটা অসীম শক্তি আমার মধ্যে চলে এলো। আমি প্রবল শক্তিতে গাছপালা সরাতে সরাতে আলোর দিকে ছুটে চললুম।
আলোগুলো নিচু জমিতে নেমে এসে আমার দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো। আলোর কাছে পৌঁছতেই আলোকধারীরা চমকে উঠলেন। আরে ন্যাড়াদা, ভাসান ফেলে এখানে? আমার বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। কোনো ক্রমে বললুম, আমাকে আমাকে একটু বাড়ি দিয়ে আসবে গো। তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। এই নয়ন, যা তো তোর বাইকটা নিয়ে ন্যাড়াকে দিয়ে আয় বাড়িতে। আর পেছনেও কেউ বসিস। এই 7-8 কিলোমিটারের রাস্তা, যদি টেনশানে মাথা টাথা ঘুরে যায়। শুনে আশ্চর্য লাগছে, লাগতেই পারে। আমি এখনো প্রশ্ন করি নিজেকে, এমনকি বিশ্বাস করতে পারবো কিনা জানি না। এই কথাগুলো লিখতে লিখতে সারা দেহে শিহর কাটা ছড়িয়ে গেছে আমার। কেমন করে 1-2 সেকেন্ডের ফারাকে আমি আমার বাড়ির কাছের বাঁশঝাড় থেকে 8-9 কিলোমিটার দূরের খোলা মাঠের আমের কলমের 5 বিঘা জমির মধ্যে গিয়ে পড়ল। যা হোক, সেদিন তারা দুজনে আমাকে আমার বাড়ির রাস্তায় অনেকটা এগিয়ে দিয়ে গিয়েছিল। বাড়ি থেকে কিছুটা দূরে আমাকে নামিয়ে দিয়ে তারা চলে গেল। এত লোকজন নিয়ে বাড়িতে গেলে বাবা মা আবার বৃথা দুশ্চিন্তা করবে। যেখানে তারা আমাকে নামিয়ে দিল তার বাঁ দিকে বেশ বড় মাটি কাটার গর্ত, আর তার পাশ ঘেঁষে বিশাল একটা কদবেল গাছ। সামনের বাঁকটায় আমড়া গাছের পাশের অনেকটা জায়গায় গাছপালার ঘের নেই। আকাশ থেকে হলুদ চাঁদের আলো পড়েছে সেখানে। হঠাৎ আমার মনে হলো, ওই হলদে চাঁদের আলোতে আমি এখনই আগা পাঁচতলা কালো কাপড়ে মোড়া সেই কালো পুরোহিতকে দেখতে পাবো তার হলুদ চোখের মণি, অজস্র লাল টকটকে শিরা উপশিরা। যাই হোক, সে রাতে আর তাকে দেখতে না পেলেও আরো অজস্রবার তাকে আমি দেখেছি। একা শ্মশান ঘাটে, ট্রেনের ফাঁকা কামরায়, পাইন বনের নির্জন বাঁকে, মালভূমির হ্রদের তীরে। সে আমার ভালো চায় না মন্দ চায়, নাকি আমার উপস্থিতি সম্পর্কে সে সম্পূর্ণ নিস্পৃহ, তা আমি জানি না। তবে মনের গহীনে আমার স্থির বিশ্বাস যে আমার নিয়তি, বিধান, ভবিতব্য, পরিণতি যাই বলি না কেন, তা নির্দিষ্ট করবে ওই কালো পুরোহিত। শেষ হলো আমাদের আজকের গল্প, কর্ণশীলে লেখা কালো পুরোহিত। গল্প পাঠে আমি অর্পণ। বিভিন্ন চরিত্রে অভিষেক, সাঁইথিলি, অন্তরা, রাজদীপ এবং অর্পণ। এইরকমই আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলস চ্যানেলকে।